সারদা সুন্দরীর সংসার। ঠাকুরবাড়িতে সদর ও অন্দর সম্পূর্ণ আলাদা। সামনের দিকে লোহার ফটক পেরিয়ে পাশাপাশি দুটি বাড়ি। আদতে দ্বারকানাথ ঠাকুরের গলির এই একটি বাড়ির দুটি ভাগ ছিল, বসত বাড়ি আর বৈঠকখানা বাড়ি। কিন্তু কিছুদিন আগে দেবেন আর গিরিন দুই ভাইয়ে বাড়ি ভাগাভাগি হয়ে গেছে। এখন দেবেন সারদার সংসার দোতলা বসত বাড়িতে, তার মধ্যে সদর অন্দরে কড়া বিভাজন। বারবাড়িতে কর্তাদের মহল, ছেলেদের মহল, চাকরদের মহল, ভেতর মহল গিন্নিদের। সেই উঠোনের একধারে গোলাবাড়ি, সেখানে সারা বছরের ধান ডাল মজুদ থাকে। কিন্তু ঘি নুন তেল মশলার ভান্ডার বারবাড়িতে, সরকারদের হাতে। তারাই প্রতিদিনের মাপ অনুযায়ী বামুনদের হাতে বার করে দেয়। বিশাল রান্নাঘরে 10-12 জন বামুন ঠাকুর ভোর থেকে রান্না চাপায়। রসুই ঘরের দুদিকে পরিষ্কার সাদা কাপড় পেতে পাহাড় প্রমাণ ভাত রাখা হয়। সেই পরিমাণ ডাল তরকারি মাছের ঝোল রান্না করে পাথরে থালা বাটিতে সাজিয়ে লোকগুনে মহলে মহলে দিয়ে আসে বামুনরা। রাত্রে অবশ্য লুচি তরকারি খাওয়া হয়। এই ঢালাও রান্নার স্বাদ সবসময় পছন্দ হতো না দেবেন্দ্রনাথের। তিনি বহুদিন প্রবাসে কাটিয়ে ঘরে ফেরেন প্রিয় মানুষ আর প্রিয় রান্নার টানে। শুধু বামুনের হাতে রান্না খেলে তিনিও খাবারের স্বাদ ভুলে যাবেন, আর ঘরের বৌঝিরাও রান্না ভুলে যাবে। সারদা সুন্দরীকে হুকুম দিলেন, বৌদের রান্না শেখাও। কর্তামশাই বাড়ি থাকলে সারদা তার গোল গাল চেহারা নিয়েও কষ্ট করে রান্নাঘরে গিয়ে বসতেন তদারকির জন্য। এবার কর্তার নির্দেশে অন্দরে বৌমহলে মহা উৎসাহে শুরু হলো রান্না নিয়ে পরীক্ষা নিরীক্ষা। সরকারি রসুই ঘরের ঢালাও ডাল ঝোলের সঙ্গে বৌদের সযত্নে রাঁধা ব্যঞ্জনের স্বাদে আকাশ পাতাল তফাৎ। ঠাকুরবাড়ির রান্নার বিশিষ্ট ঘরানা গড়ে উঠছিল এইসব বিশেষ যত্নের রান্নাতেই। সকালে উঠে সব মেয়ে বৌদের নিয়ম হলো চান সেরে পট্টবস্ত্র পরে উপাসনা গৃহে জড়ো হওয়া। সমবেত উপাসনা শেষে যে যার ঘরে গিয়ে চেলি খুলে রেখে ধোয়া তাঁতের শাড়ি পরে এসে বসবেন ভাড়ার ঘরের দাওয়ায়। সেই ভাড়ার ঘরের বৈঠকটাই মেয়ে মহলের প্রাণের আড্ডা। কর্তা মা তক্তপোষে বসে নির্দেশ দেবেন, আর গিন্নিরা বৌরা মেয়েরা সব রান্নার জন্য তরকারি গুছিয়ে দেবেন। বৈষ্ণব আমল থেকেই তরকারি কাটা কথাটা নিষিদ্ধ হয়ে গিয়েছিল। কাটা বললে পাছে হিংস্রতা প্রকাশ পায়, তাই বলা হতো তরকারি বানানো। গিন্নিদের হাতে আছে সবজি ফলমূল আমসত্ত্ব নাড়ু বড়ি তিলকুটা সন্দেশের ভাঁড়ার। বৌরা তো বটেই, বিবাহিতা ও অবিবাহিতা কন্যারাও এই আসরের তৎপর সদস্যা। সৌদামিনী শরৎকুমারী বর্ণকুমারীরা মায়ের তত্ত্বাবধানে কাজ শেখেন। শরৎকুমারীর সবে বিয়ে হয়েছে, স্বামী সহ এখানেই থাকছেন। ইতিমধ্যেই রাঁধুনি হিসেবে তার খুব নাম হয়েছে। তিনি আহ্লাদ করে বলেন, মা, একটা নতুন স্যুপ রান্না করেছি, ডিম দিয়ে মুলিগাতানি স্যুপ। আজ বাবা মশাইয়ের জন্য সেই স্যুপ করে দেব ভাবছি। দেখো বাছা, সারদা বলেন, কর্তাকে এই 2-4 দিনে কিছু ভালো মন্দ খাইয়ে খুশি করতে পারো কিনা? ও স্যুপ কোত্থেকে শিখলি? সেই যে সেদিন ও বাড়ির মেজ কাকিমা রেসিপি লিখে পাঠিয়েছেন, উনি কোথা থেকে শিখে এসেছেন। সত্যি মা, মেজ কাকিরা চলে গিয়ে বাড়িটা কেমন খালি খালি লাগে। সারদাও বিমর্ষ গলায় বলেন, হ্যাঁ রে, ওদের কথা ভাবলে কষ্ট হয়। এক বাড়িতে হেসে খেলে একসঙ্গে কাটিয়েছি। ছোটবেলায় শ্বশুর বাড়ি এসে ওই তো সঙ্গী ছিল আমার। ধম্ম ধম্ম করে কি গোল শুরু করলেন কর্তা। লক্ষ্মী জনার্দনকে বিদেয় করতে চাইলেন বলেই তো এত গোল বাঁধল।
আর এতদিনের অধিষ্ঠিত দেবতাকে উড়িয়ে নিয়ে ওরা ও বাড়ি চলে গেল। আগে যেটা ছিল দ্বারকানাথের সন্ততিদের 51 বসত বাড়ি, সেইখানেই দেওয়াল উঠল। 5 নম্বর আর 6 নম্বর বাড়ি আলাদা হয়ে গেল। বাগান ভাগ হলো, পুকুরের ঘাট আলাদা হলো। দ্বারকানাথের সময় থেকেই ঠাকুর পরিবারে ব্রাহ্ম ধর্মের আনাগোনা শুরু হয়েছিল। রামমোহন বিলেত গেলে দ্বারকানাথের অর্থ সাহায্যেই ব্রাহ্ম সমাজের কাজকর্ম চলছিল। ইতিমধ্যে লন্ডনে বিপুল সমাদর পেয়ে দ্বারকানাথ ক্রমশ কলকাতার জীবনে উৎসাহ হারিয়ে ফেলেন এবং বিলেতে গিয়ে বসবাসের সিদ্ধান্ত নেন। দেবেন তখন থেকে ব্রাহ্ম সমাজের ভার নিলেন। 1250 বঙ্গাব্দের 7ই পৌষ ভাই গিরিন আরো কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে দেবেন্দ্র ব্রাহ্ম ধর্মে দীক্ষা নিলেন। কিন্তু দেবেন যতটা ধর্ম ধর্ম করে মেতে উঠলেন, গিরীন্দ্রনাথ কোনো দিনই ততটা জড়িয়ে পড়েননি। বাড়ির হিন্দু আইনের ধারা তখনও পুরো মাত্রায় চালু ছিল। প্রথম ধর্ম সংকট বাঁধল লন্ডন থেকে দ্বারকানাথের মৃত্যু সংবাদ এলে। দেবেন ব্রাহ্মমতে বাবা মশাইয়ের শেষ সংস্কার করলেন। শালগ্রাম শিলা এনে পৌত্তলিকতার চর্চা করতে তার মন সায় দিল না। তাই নিয়ে সমাজে দারুণ শোরগোল শুরু হলো। আত্মীয় স্বজন এবং হিন্দু সমাজের মাথারা অনেকেই দেবেনবাবুকে সামাজিকভাবে বর্জন করলেন। গিরীন্দ্রনাথ অবশ্য ব্রাহ্ম হয়েও হিন্দু শাস্ত্র মতে শ্রাদ্ধ না করে পারেননি। অন্দরে তার স্ত্রী যোগমায়া কিছুতেই স্বামীকে অধর্ম করতে দেবেন না। তেজস্বিনী পত্নীকে অগ্রাহ্য করার সাহস গিরীন্দ্র ছিল না। কুটনো বানানো তদারকি করতে করতে সারদা একটু মুখ ঝামটা দিয়ে বলেন, তবে মেয়ে মানুষের যোগমায়ার মতো অত তেজ বাপু ভালো না। গৃহদেবতাকে উঠিয়ে দেওয়ার কথা শুনে আমিও তো ভয়ে মরছিলাম। তা বলে কি ঘর ভেঙে আলাদা হয়ে যাবে? বড় মেয়ে সৌদামিনী জানতে চান। মেজ কাকি তো চলে গেলেন, তুমিও মনে মনে বাবা মশাইয়ের মতো বেম্য হয়ে গেলে নাকি মা? সারদা ঈষৎ বিব্রত হন। তোর বোন সুকুমারীর বিয়ে নিয়েই তো কি কাণ্ড! কর্তা জেদ ধরে বেম্য বিয়ে দিলেন। অগ্নি সংস্কার হলো না, শালগ্রাম সাক্ষী হলো না, সেই তো শেষে অকালে মরে গেল মেয়েটা। সে নিয়ে আমরা সকলেই দুঃখ পেয়েছি, কিন্তু মা, ব্রাহ্ম বিয়ের দোষ দিচ্ছেন কেন? ব্রাহ্মমন্ত্রে বিয়ে হলেও অগ্নি নারায়ণ সাক্ষী ছাড়া আর সব হিন্দু পার্বণ তো হয়েছিল মা। সেজ বউ নিপময়ী বলে ওঠেন, এদিক ওদিক দুই ছিল। সুকু মারা গেল বাচ্চা হতে গিয়ে। অমন তো কত হয়, আপনি মনে খুঁতখুত করবেন না মা। আমার জ্বালা তোরা বুঝবি না সেজ বউ। সারদা বিরক্ত হন। দেখ, আমার তো উভয় সংকট। তোদের বাবা মশাই কত পড়াশোনা করা মান্যিগণ্যি লোক, তিনি যা বলছেন তা তো খারাপ হতে পারে না। আবার ছোটবেলায় বিয়ে হয়ে এসে ইস্তক 35 বছর বয়স পর্যন্ত শাশুড়ি দিদি শাশুড়ির কাছে যে পূজা পাঠ শিখেছি, সে শিক্ষেও তো ফেলে দিতে পারি না। কি যে করি, আমার হয়েছে যত মরণ। ঈষৎ বাঁকা চোখে নিপময়ীকে দেখেন সারদা। আর সেজ বউ, তুই এত কথা বলছিস? তোর বিয়েতে যে হাঙ্গামা হয়েছিল তা তো আমি জন্মে দেখিনি। বিয়ের রাতে আমার ছেলেকে মারতে গোঁড়া হিন্দুরা লেঠেল পাঠিয়েছিল, শেষে পুলিশ ডেকে এনে বিয়ে দিতে হলো। কর্তা আর বেয়াই মশাই দুজনের জেদ ছিল বলেই অত বাধা বিপত্তির মধ্যেই তোদের বিয়ে হলো, কিংবা আমার ঠাকুর পুজোর জোরে। সে কথা বললে কর্তা যতই রাগ করুন। প্রিয় বন্ধু হরদেব চট্টোপাধ্যায়ের 2 মেয়ে নিপময়ী আর প্রফুল্লময়ীর সঙ্গে হেমেন্দ্র আর বীরেন্দ্রের বিয়ে দিয়েছিলেন দেবেন্দ্রনাথ। কিন্তু কুলীন ব্রাহ্মণ হরদেব যখন ব্রাহ্মমতে
পিরালি বামুনের ঘরে মেয়ের বিয়ে দেবেন ঠিক করলেন, জ্ঞাতিরা ক্ষেপে লাল। উঠে পড়ে তারা লাগলো বিয়ে বন্ধ করতে। হলে যে তারাও জাতিচ্যুত হবে, এমনকি তাদের চাপে হরদেবের বড় ছেলে পরিবার নিয়ে আলাদা হয়ে গেল। তবু তার সংকল্প ভাঙল না। দেবেনের মতো জ্ঞানী, সচ্চরিত্র, সমৃদ্ধ বন্ধুকে কথা দিয়ে আত্মীয়দের অন্যায় আবদারে তিনি পিছিয়ে আসতে পারেন না। বড় ছেলে তার পাশে না দাঁড়ালেও তিনি আদর্শ ত্যাগ করবেন না। বিরোধী পক্ষ জোট বেঁধে বিয়ে আটকানোর ফন্দি করতে লাগলো। নিপময়ীর জন্য এক বুড়ো কুলীন পাত্র বেছে রাখলো তারা। ঠিক হলো যে বিয়ের রাতে 100 লেঠেল পাঠিয়ে বর হেমেন্দ্রের মাথায় লাঠির বাড়ি মেরে কোণে নিপময়ীকে তুলে আনা হবে। বিয়ে দেওয়া হবে ওই বুড়ো বরের সঙ্গেই। জানতে পেরে দেবেন্দ্রনাথ পুলিশে খবর পাঠালেন। তাদের পাহারাদারিতে বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হলো। ব্রাহ্ম বিয়ে হলেও সপ্তপদীতে কোনো বাধা দেননি মহর্ষি। বরণডালা সাজিয়ে বরণ করার অনুষ্ঠান ও ব্রহ্মোপাসনা সেরে বাসর ঘরে ঢুকলেন বরবউ। কিন্তু অব্রাহ্ম নারী পুরুষেরা কেউ বিয়েতে যোগ দেননি। হেমেন্দ্র গম্ভীর প্রকৃতির যুবক, কিন্তু রূপ দেখলে চোখ জুড়িয়ে যায়। বেনারসি জোড়ের সঙ্গে নানা অলংকার পরে তাকে যেন দেবরাজ ইন্দ্রের মতো লাগছিল। ছোট বোন প্রফুল্লময়ী অবশ্য দিদির বরকে সাক্ষাৎ শিব ভেবে বসেছিলেন। পরে অন্য বালিকারা তাকে বোঝালো, শিব তো সর্বত্যাগী, তিনি কেন হীরের কণ্ঠী, মুক্তোর মালা, পান্নার আংটি পরবেন? ঠাকুর বাড়ি থেকে আসা এই জামাইবাবু আসলে ছদ্মবেশী ইন্দ্র, দিদির রূপ দেখে মুগ্ধ হয়ে বিয়ে করতে এসেছেন। বাসরে পাছে মেয়েদের হালকা ঠাট্টার সামনে পড়তে হয়, সেই ভয়ে হেমেন আগে থেকেই একটা উপায় ভেবে রেখেছিলেন। ঘরোয়া মেয়েদের চটুল ঠাট্টা ইয়ার্কির ওষুধ হিসেবে তিনি স্ত্রী শিক্ষার বিষয়ে আলোচনা শুরু করলেন। ঠাকুরবাড়ির মেয়েরা শুধু বাংলাই পড়ে না, অনেকেই সংস্কৃত ও ইংরেজি পড়তে পারে শুনে উপস্থিত কম শিক্ষিত ব্রাহ্মিকারাও অবাক। হেমেন লজ্জায় জড়সড় কোণে নিপময়ীকে বললেন, তোমাকেও শিখতে হবে বাংলা, ইংরেজি, সংস্কৃত সাহিত্য। নিপময়ী সেদিন লজ্জায় উত্তর দেননি। সকলের সামনে নববিবাহিত স্বামীর সঙ্গে কথা বলা যায় নাকি? তবে এ স্বামী তার দেখা অন্যান্য বড়দের মতো নয়, প্রথম থেকেই আলাদা। বাসরের মেয়েদের অনুরোধে গান গাইতে গাইতে হঠাৎ থামিয়ে দিয়ে নিপময়ীকে হেমেন বললেন, তোমার গলায় যদি সুর থাকে, বাবা মশাইয়ের অনুমতি নিয়ে গানও শেখাবো। এবার সত্যি শিউরে ওঠেন এরা। পাগল না কে ছেলে, বলে কি ঘরের বউ গান গাইবে? তাহলে বউ আর বাইজিতে তফাৎ থাকবে কি করে? ক্রমশ কিন্তু হেমেন তার কথা কাজে পরিণত করেছেন। নিপময়ী ও অন্তঃপুরের অন্য মেয়ে বউদের নিয়ে জোড়াসাঁকোর অন্দরে তিনি নিজেই শুরু করেছেন ঘরোয়া পাঠশালা। সেখানে সৌদামিনী, শরৎকুমারী, জ্ঞানদানন্দিনী, স্বর্ণকুমারী, বর্ণকুমারী সবাই নিয়মিত ছাত্রী। হেমেনের কড়া শাসনে তাদের পড়া এগোচ্ছে তরতরিয়ে। নিপময়ীকে গান শেখানোর অসম্ভবকেও তিনি সম্ভব করেছেন। বাবা মশাই প্রথমে ইতস্তত করলেও পরে সম্মতি দিয়েছেন। বহু সমালোচনা উপেক্ষা করে বাড়ির গায়ক বিষ্ণু চক্রবর্তীকে নিপময়ীর গানের শিক্ষক নিয়োগ করলেন দুর্জয় সত্যেন্দ্রনাথের দুঃসাহসী ভাই হেমেন্দ্রনাথ। সেই কবে ঘরের মেয়েদের গলা থেকে গান কেড়ে নিয়েছিলেন আওরঙ্গজেব। এতদিন পরে সেই গানকেই যেন নিপময়ীর কণ্ঠে ফিরিয়ে আনলেন হেমেন।